জলবায়ু অঞ্চল বোঝার জন্য আমাদেরকে জলবায়ু এবং অঞ্চল দুটো বিষয় সম্বন্ধে কিন্তু জানতে হবে। প্রথম আমরা জানবো জলবায়ু বলতে কি বোঝায়। না, জলবায়ু কি সংজ্ঞা যদি দেওয়া হয় জলবায়ু, তাহলে জলবায়ু বলতে বোঝায় কোনো একটি অঞ্চলের দীর্ঘকালীন আবহাওয়ার গড় অবস্থায় হলো জলবায়ু। সংজ্ঞাতে যাওয়ার আগে আমরা জলবায়ু সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই। জলবায়ু শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যদি আমরা লক্ষ্য করি, তাহলে কি দেখব না, শব্দটি জল জল যুক্ত বায়ু, এই দুটি শব্দের মিলিত রূপ। জল এবং বায়ু, এই দুটি শব্দের মিলিত রূপ হলো জলবায়ু। এই জল এবং বায়ু আবার কি না, পরিবেশের দুটি গুরুত্বপূর্ণ উপাদান। জল এবং বায়ু পরিবেশের দুটি গুরুত্বপূর্ণ উপাদান, বা আমরা বলতে পারি বায়ুমণ্ডলের দুটি গুরুত্বপূর্ণ উপাদান। এবার তাহলে প্রশ্ন হতে পারে, বায়ুমণ্ডল বায়ুমণ্ডল কি? না, আমরা জানি পৃথিবীকে কেন্দ্র করে বা পৃথিবীকে ঘিরে ওপরের দিকে বা ঊর্ধ্ব দিকে 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুর যে আবরণ, তাকে বলা হয় বায়ুমণ্ডল। 10,000 কিলোমিটার। এই বায়ুর আবরণ কয়েকটি স্তরে বিভক্ত। এদের আবার বিভিন্ন নাম রয়েছে, যেমন টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ইত্যাদি নামে আমরা জানি। একেবারে পৃথিবীর কাছাকাছি যে স্তর, তাকে বলা হয় ট্রপোস্ফিয়ার। তাকে বলা হয় ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার অংশে বিভিন্ন যে পার্থিব ঘটনাবলীগুলি, যেমন বৃষ্টিপাত, উষ্ণতার পার্থক্য ইত্যাদি বিষয়গুলি কিন্তু ঘটে থাকে। এটি হচ্ছে গিয়ে বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ স্তর, যাকে আমরা বলছি ট্রপোস্ফিয়ার। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাতে বা এর পার্শ্ববর্তী অঞ্চলে যদি আমরা লক্ষ্য করি, দিনের বেলা একরকম তাপমাত্রা, রাত্রের বেলায় যদি আমরা দেখি, তাহলে আবার উষ্ণতা অনেক সময় কমে যায়। এইভাবে দিনে, রাত্রে, সকালে, দুপুরে বা সন্ধ্যের দিকে উষ্ণতা বা এই সমস্ত জিনিসগুলোর কিন্তু পরিবর্তন ঘটতে থাকে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনকে বলা হয় আবহাওয়া। কি বলা হয়? আবহাওয়া। এবার আমরা যদি আবহাওয়া শব্দের ব্যুৎপত্তিগত অর্থ দেখি, তাহলে কি দেখব না, আবহাওয়া শব্দটিও কিন্তু দুটি শব্দ দিয়ে গঠিত, আব এবং হাওয়া। হাওয়া শব্দের অর্থ আমরা জানি। হাওয়া কাকে বলা হয় না, হাওয়া বলা হয় প্রবাহিত বায়ুকে। তাহলে হাওয়া শব্দের অর্থ হলো বায়ু। হাওয়া শব্দের অর্থ হলো বায়ু। এবার অবশিষ্ট রয়েছে আব। এই আব শব্দের অর্থ কি না, আব শব্দের অর্থ হলো জল। জল আমরা কি করে বুঝবো যে আব শব্দের অর্থ জল? না, ভৌগোলিক প্রমাণ যদি আমরা দিই, তাহলে দেখব অববাহিকা বা দোআব দুটো শব্দকে আমরা নিতে পারি। এখানে একটি উদাহরণ দিচ্ছি, দোআব। দোআব দোআব কাকে বলে না, আমরা জানি দোআব বলতে বোঝায় দুটি জলভাগের মধ্যবর্তী উঁচু ভূমিরূপ, অর্থাৎ যে উঁচু ভূমিরূপ দুটি জলভাগকে পৃথক করেছে, তাকে আমরা বলবো দোআব। এরপর দোআব শব্দকে যদি আমরা ভেঙে দিই, তাহলে কি দেখতে পাবো না, দোআব শব্দ দো যুক্ত আব,
এই দুটি শব্দের মিলিত রূপ। দো শব্দের আমরা অর্থ জানি। দো শব্দ সরাসরি হিন্দি থেকে এসেছে, যার অর্থ হলো দুই। এই দুটি ভূমিরূপ কাকে পৃথক করেছে? না আবকে, দুটি আবকে পৃথক করেছে। তাহলে আব শব্দের অর্থ হলো গিয়ে জল। তাহলে আমরা কি পাচ্ছি? আবহাওয়া শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যদি আমরা দেখি, সেখানেও কিন্তু পাচ্ছি জল এবং বায়ু, অর্থাৎ জল এবং বায়ুর সমন্বয়ে আবহাওয়া শব্দটি গঠিত হয়েছে। এই শব্দ দুটি কোথায় আমরা পেয়েছি? এই শব্দ দুটি আমরা পেয়েছি জলবায়ুতে। জলবায়ু শব্দকে ভেঙেও আমরা পেয়েছি জল এবং বায়ু, এবং আবহাওয়া শব্দকে ভেঙেও আমরা পাচ্ছি জল এবং বায়ু। অর্থাৎ আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এবার আবহাওয়া বলতে কি বোঝায় এবং জলবায়ু বলতেই বা কি বোঝায়, এদের সংজ্ঞা আমরা দেখে নেব। আবহাওয়া কি? আবহাওয়া বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট স্থানের কোনো একটি নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের যে অবস্থা, অর্থাৎ বায়ুমণ্ডলের উষ্ণতা কিরকম থাকছে, বায়ুমণ্ডলে বায়ু প্রবাহিত হচ্ছে কিনা বা শৈত্যত থাকছে কিনা, এই যে অবস্থা, বায়ুমণ্ডলের অবস্থা, তাকে বলা হয় আবহাওয়া। তাহলে আবহাওয়ার ক্ষেত্রে কি হচ্ছে না, দুটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা পাচ্ছি। কি কি? নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থান। আরো একবার আবহাওয়ার সংজ্ঞাটা জেনে নিই। কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কোনো সময়ে বায়ুমণ্ডলের যে অবস্থা, তাকে বলা হয় আবহাওয়া। এবার জলবায়ু বলতে কি বোঝায়? জলবায়ু বলতে বোঝায় কোনো নির্দিষ্ট ভৌগোলিক ক্ষেত্রে দীর্ঘকালীন আবহাওয়ার গড় অবস্থা, অর্থাৎ দীর্ঘকালীন আবহাওয়ার গড় অবস্থা। এখানে নির্দিষ্ট সময় রয়েছে, এখানে কিন্তু দীর্ঘকালীন। এই দীর্ঘকাল কতটা সময়? না জলবায়ু বিজ্ঞানীদের মতে এই দীর্ঘকালের সময়সীমা হলো 30 থেকে 35 বছর। অর্থাৎ জলবায়ুর সংজ্ঞাতে আমরা বলতে পারি কোনো নির্দিষ্ট ভৌগোলিক ক্ষেত্রের দীর্ঘকালীন, অর্থাৎ 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো জলবায়ু। তাহলে আমরা জলবায়ু বিষয়টি কি তা সম্বন্ধে সম্যক ধারণা অর্জন করতে পারলাম। এবার আমরা যাব অঞ্চল সম্পর্কে। অঞ্চল বলতে কি বোঝায়? তাহলে এবার অঞ্চল, না জলবায়ুর সংজ্ঞাতে আমরা বলেছি কোনো নির্দিষ্ট ভৌগোলিক ক্ষেত্রে, অর্থাৎ একটা ভৌগোলিক ক্ষেত্র। এবার আমরা ভৌগোলিক ক্ষেত্র বিষয়টা কি তা কিন্তু জেনে নেব। ভৌগোলিক ক্ষেত্র কি? না ধরে নেওয়া যাক এটা একটা পৃথিবীর আকৃতি। এই পৃথিবীতে কোন জায়গায় কে অবস্থান করছে, অর্থাৎ কোনো ব্যক্তি বা ব্যক্তিবিশেষ বা কোনো বস্তুর যদি আমরা স্থান নির্ণয় করি, তাহলে কি হবে না এই স্থান নির্ণয়ের জন্য পৃথিবীকে কয়েকটা কাল্পনিক রেখাতে বিভক্ত করা হয়েছে। কি রকম? না কিছু রেখা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত, কিছু রেখা উত্তর দক্ষিণে বিস্তৃত। পশ্চিম থেকে পূর্ব বা পূর্ব পশ্চিমে যে রেখা বিস্তৃত তাকে আমরা বলি অক্ষরেখা। কি বলা হয়? অক্ষরেখা। পূর্ব পশ্চিমে অক্ষরেখা এবং উত্তর দক্ষিণে যে রেখা কল্পনা করা হয়েছে তাকে বলা হয় দ্রাঘিমা
রেখা। তাহলে কি হচ্ছে না, এই দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা পৃথিবীকে কয়েকটি অংশে বিভক্ত করে দিচ্ছে। যদি আমরা দেখি পৃথিবীর মাঝ বরাবর যে অক্ষরেখা কল্পনা করা হয়েছে তার মান হলো 0 ডিগ্রি, একে বলা হয় নিরক্ষরেখা। পৃথিবীর মাঝ বরাবর উত্তর থেকে দক্ষিণে যে রেখা কল্পনা করা হয়েছে তাকে বলা হয় দ্রাঘিমা রেখা বা মূল মধ্য রেখা। দুটো রেখা রয়েছে বিপরীত দিকে, অর্থাৎ দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা পৃথিবীকে দুটি অংশে বিভক্ত করছে। যার ডান দিকের অংশ, এই অংশ পূর্ব গোলার্ধ এবং বাম দিকের অংশ পশ্চিম গোলার্ধ। গোলার্ধ শব্দের অর্থ গোল এর অর্ধেক, অর্থাৎ পুরো গোলটাকে অর্ধেক অংশে বিভক্ত করছে। এবং নিরক্ষরেখা পৃথিবীকে অনুরূপভাবে দুটি অংশে বিভক্ত করছে। যার উপরের দিকের যে অংশ তাকে বলা হয় উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধ, এবং নিম্নের দিকে যে অংশ রয়েছে তাকে আমরা বলবো দক্ষিণ গোলার্ধ। অর্থাৎ পৃথিবীর আমরা দুটো রেখা দ্বারা চারটা অংশ পেয়ে গেলাম। অনুরূপভাবে উত্তর দক্ষিণে যদি আমরা যাই, নিরক্ষরেখা থেকে উত্তর দিকে 23.5 ডিগ্রি, তারপর রয়েছে 45 ডিগ্রি, তারপর রয়েছে 66 ডিগ্রি এবং মেরু বা 90 ডিগ্রি। কয়েকটা ভাগে আমরা ভাগ বা বিভক্ত করতে পারছি। এই যে মধ্যবর্তী অংশ, দুটি রেখার মধ্যবর্তী অংশ বা নিরক্ষরেখার সাপেক্ষে দ্রাঘিমার যে কৌণিক মান তা দিয়ে কিন্তু আমরা কোনো স্থানের অবস্থান সম্পর্কে জানতে পারি। এবার অঞ্চল কি? অঞ্চল বলতে বোঝায় নির্দিষ্ট কোনো ক্ষেত্র, নির্দিষ্ট কোনো ভৌগোলিক ক্ষেত্র যার মোটামুটি ভাবে একই রকম অবস্থা বিরাজ করে, জলবায়ুগত হোক বা উদ্ভিদগত হোক, সেই সমস্ত ক্ষেত্রগুলো কি বলা হয়? অঞ্চল। তাহলে অঞ্চল সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আমরা জানবো জলবায়ু অঞ্চল বলতে কি বোঝায়। প্রথম আমরা জেনে নিয়েছি জলবায়ু কি, দ্বিতীয় আমরা জেনে নিয়েছি অঞ্চল কি। এবার দুটোকে জোড়া লাগিয়ে জলবায়ু অঞ্চল যে কি সে সম্পর্কে আমরা জেনে নেব। না, পৃথিবীর যদি আমরা লক্ষ্য করি তাহলে কি দেখব, পৃথিবীর ওপর বা নিরক্ষরেখার ওপর সূর্য সারা বছর কিরণ দেয়। নিরক্ষরেখার ওপর সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ এই অংশে সারা বছর একই রকম উষ্ণতা বজায় থাকে। আবার যদি আমরা দেখি মেরু অঞ্চলের দিকে বা মেরুতে সব থেকে বেশি তির্যক সূর্যরশ্মি পড়ে। মেরু অঞ্চলে আবার অনেক অনেক সময় সূর্যরশ্মি পাওয়াই যায় না। অর্থাৎ এই অংশে, নিরক্ষীয় অংশে যেরকম পৃথিবী সবসময় উত্তপ্ত থাকে, অনুরূপভাবে মেরু অঞ্চল, যত উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধের দিকে আমরা মেরু অঞ্চলের দিকে যাই তত কি হচ্ছে না, সূর্যরশ্মি তির্যক ভাবে পড়ায় উষ্ণতা কিন্তু ধীরে 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 কমতে থাকে। একেবারে মেরুতে গিয়ে উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা তারও নিচে নেমে যায়, অর্থাৎ বরফে পরিণত হয়। এবার যদি আমরা লক্ষ্য করি না, পৃথিবীর সাপেক্ষে সূর্যের একটি গতি লক্ষ্য করা যায়। কি গতি? না, আয়ন গতি। আয়ন গতি অর্থাৎ সূর্য একবার উত্তর দিকে 23.5 ডিগ্রি পর্যন্ত, আবার দক্ষিণ দিকে 23.5 ডিগ্রি পর্যন্ত যাওয়া আসা করে।
যে সময় সূর্য উত্তর গোলার্ধের 23.5 ডিগ্রি অর্থাৎ কর্কট ক্রান্তি রেখায় অবস্থান করে, সেই সময় এই অঞ্চল জুড়ে সূর্যের তীব্রতা বেশি থাকে, অর্থাৎ সূর্যালোক লম্বভাবে পতিত হয়। আবার যে সময় সূর্য দক্ষিণ গোলার্ধের 23.5 ডিগ্রি অর্থাৎ মকর ক্রান্তিতে অবস্থান করে, সেই সময় কিন্তু এই জায়গাতে সূর্যরশ্মি লম্বভাবে পায়। সেই জন্য এই দুটো অংশে উষ্ণতা এক এক সময়ে পরিবর্তিত হয়। ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু এগুলো পরিবর্তিত হয়। তাহলে দেখা যাচ্ছে সারা বছর আমরা যদিও ধরে নিচ্ছি সারা বছর সূর্য নিরক্ষরেখার উপর কিরণ দেয়, কিন্তু এই আয়ন গতির জন্য সূর্যের একবার উত্তর দিকে যাওয়া পৃথিবীর সাপেক্ষে এবং একবার দক্ষিণ দিকে যাওয়া, এর ফলে কিছুটা উষ্ণতার কিন্তু পরিবর্তন হয়। মাঝ বরাবর অর্থাৎ উত্তর গোলার্ধের এবং দক্ষিণ গোলার্ধের 23.5 ডিগ্রি এবং 0 ডিগ্রি এই দুটো অক্ষাংশের মাঝ বরাবর অংশ বলা যায় সারা বছরই সূর্যরশ্মি লম্বভাবে পেয়ে থাকে। এর ফলে কি হচ্ছে না, এই অংশ বরাবর সারা বছর কিন্তু উষ্ণতা একই রকম থাকে, অর্থাৎ প্রচন্ড পরিমাণে উত্তপ্ত আবহাওয়া বিরাজ করে। এই জন্য এই অংশকে বলা হয় উষ্ণ মণ্ডল, বলা হয় উষ্ণ মণ্ডল, বা নিরক্ষরেখার উভয় দিকে উষ্ণমণ্ডল অবস্থান করার জন্য একে বলা হয় নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চল উভয় গোলার্ধে দুই ক্রান্তি রেখার কিছুটা উত্তর এবং দক্ষিণের যে অংশ তাকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল। এই অঞ্চলও কিন্তু উষ্ণ প্রকৃতির। ক্রান্তীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চলের পর থেকে 45 ডিগ্রির কিছুটা উত্তর এবং কিছুটা দক্ষিণ পর্যন্ত যে অংশ তাকে বলা হয় নাতিশীতোষ্ণ অঞ্চল। কেন নাতিশীতোষ্ণ বলা হচ্ছে না, যদি আমরা দেখি ক্রান্তীয় অঞ্চল পর্যন্ত অতিরিক্ত উষ্ণতা বিরাজ করছে, আবার 66.5 থেকে 90 ডিগ্রি পর্যন্ত অংশে অতিরিক্ত শীতলতা বিরাজ করছে। এই দুটোর কোনো অবস্থায় কিন্তু 45 ডিগ্রির কিছুটা উত্তর বা কিছুটা দক্ষিণে কিছুই হচ্ছে না, অর্থাৎ না শীত অধিক না উষ্ণতা অধিক। এর জন্য এই অঞ্চলকে বলা হয় নাতিশীতোষ্ণ অঞ্চল। নাতিশীতোষ্ণ অঞ্চল। তাহলে আমরা কি পাচ্ছি না, পৃথিবীর মাঝ বরাবর নিরক্ষীয় অঞ্চল, পৃথিবীর দক্ষিণ গোলার্ধে ক্রান্তি রেখার বরাবর ক্রান্তীয় অঞ্চল উষ্ণ, 45 ডিগ্রি রেখার উভয় দিকে কিছুটা অঞ্চল জুড়ে নাতিশীতোষ্ণ অঞ্চল, এবং 45 ডিগ্রির পর 66 থেকে 90 ডিগ্রি অংশে শীতল প্রকৃতির, যেহেতু মেরু অঞ্চল বা মেরু বৃত্তকে ঘিরে অবস্থিত, সেজন্য এই অংশকে বলা হয় মেরু জলবায়ু অঞ্চল। মেরু জলবায়ু অঞ্চল। অনুরূপভাবে উত্তর গোলার্ধের ক্রান্তীয় অঞ্চল, উত্তর গোলার্ধের নাতিশীতোষ্ণ
এবং উত্তর গোলার্ধের মেরু জলবায়ু অঞ্চল। অর্থাৎ পৃথিবীকে আমরা নিরক্ষীয় অঞ্চল 1, 2 ক্রান্তীয় অঞ্চল 3, 2 নাতিশীতোষ্ণ অঞ্চল 5 এবং 2 মেরু অঞ্চল 7, এই 7টি জলবায়ু অঞ্চলে বিভক্ত করতে পারি। তাহলে পৃথিবীকে কয়টি জলবায়ু অঞ্চলে বিভক্ত করা যায়? না, পৃথিবীকে 7টি জলবায়ু অঞ্চলে বিভক্ত করা যায়, যার 4টি জলবায়ু অঞ্চল উষ্ণ প্রকৃতির, 2টি জলবায়ু অঞ্চল নাতিশীতোষ্ণ প্রকৃতির এবং 2টি জলবায়ু অঞ্চল শীতল প্রকৃতির। পরবর্তী কোনো সময় আমরা প্রত্যেকটি জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য সম্বন্ধে জেনে নেব। আজ আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ।